প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট প্রদান। এমবিবিএস ছাড়া অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণের সুপারিশ। এবার আর দিনের ভোট রাতে হবে না, ময়মনসিংহে বললেন সিইসি। কোন রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই, সে ফিরে আসবে বলে মনে করি না। অবাধ নির্বাচন, মত প্রকাশ ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রস্তুত ইইউ। রাষ্ট্রদূত জানালেন সমর্থন আছে সংস্কার কার্যক্রমে। আগামীকাল সকাল 10:30টার দিকে ঢাকায় নামবেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে নানা প্রস্তুতি। বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাসিত যে আনন্দ, যে উদ্দীপনা বা যে উৎসাহ কাজ করছে, সেটি বাঁধ ভাঙা, সেটিকে আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নাই। শাপলা চত্বরে 93 জন নিহতের প্রাথমিক তথ্য হেফাজতে। শেখ হাসিনা সহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগের তদন্ত চলছে। সংকটে থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ ইতিবাচক বললেও সাফল্য নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সকাল 11:30টায় কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন পেশ করে। রিপোর্টে স্বাস্থ্য কমিশন ও হেলথ সার্ভিস গঠনের কথা বলা হয়েছে, যারা সরাসরি রিপোর্ট করবে সরকার প্রধানকে। স্বাস্থ্য অর্থায়ন অংশে বলা হয়, জিডিপির 5 ও বাজেটের 15% স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে হবে। সরকারি বেসরকারি খাতের সমন্বয় করে স্বাস্থ্যসেবা সাশ্রয়ী ও সহজলভ্য করার সুপারিশ করা হয় কমিশন প্রতিবেদনে। শুরুতে 25% ওষুধ জেনেরিক নামে প্রেসক্রাইব করতে হবে। ওষুধ কোম্পানিগুলোর নমুনা বা উপহার প্রদান করে প্রভাব বিস্তারের চেষ্টায় সম্পূর্ণভাবে নিষেধের কথাও বলা হয়েছে। প্রতিবেদনে উঠে আসে নারী স্বাস্থ্য নিশ্চিত করতে পৃথক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথাও বলা হয়েছে। উচ্চ আয়ের করদাতাদের করের 5% স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ করতে হবে। স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাখতে হবে স্বায়ত্তশাসনের আওতায়। একাডেমিক পদবীধারী চিকিৎসকরা ফুল টাইম চাকরি করবেন, যাতে বাইরে রোগী দেখার চর্চা বন্ধ হয়। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, এমবিবিএস ডাক্তার ছাড়া অ্যান্টিবায়োটিক না দেওয়া, ওষুধের মূল্য, টেস্ট ও চিকিৎসকের ফি নির্ধারণ সহ একগুচ্ছ সুপারিশ করে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। এই সংক্রান্ত ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্যবহার কোনটা, স্বাস্থ্য খাবার কোনটা, এবং এখানে হেলথের যারা কর্মী আছেন তারা এসে এক্সিবিশনটা করবেন, অ্যাওয়ারনেস বিল্ড আপ করবেন। স্কুল হেলথকে আমরা বিশেষভাবে জোর দিয়েছি, যাতে করে শিশুদেরকে আমরা বুঝাতে পারি, শেখাতে পারি যে রোগ প্রতিরোধ কিভাবে করা যায়, কোন ব্যবহারটা, কোন স্বাস্থ্য ব্যবহারটা রোগ প্রতিরোধে সহায়ক। তারা যেটা এই মেসেজটা বাড়িতে নিয়ে যাবেন মা বাবার কাছে। পরে কোশ্চেন নুরুল সিদ্দিকী, বাংলাদেশ আপডেট। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন পরীক্ষা করছি তখন সবচেয়ে বেশি অর্থ দেয় যখন আমরা পরীক্ষাগারে আমি গেলাম, যে ওখানে যখন ব্লাডের পরীক্ষা যখন করছি সবগুলো দেখা যাচ্ছে মেশিনে দিলে 10-12টা ব্লাডের একসঙ্গে রেডি চলে আসছে, কিন্তু যখন আমি করতে যাচ্ছি, পরীক্ষা করতে যাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ নেওয়া হচ্ছে। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন, এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। সিইসি আশ্বস্ত করেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন, যে কোনো সিদ্ধান্ত এককভাবে নয় বরং কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটি মেয়র প্রসঙ্গে সিইসি জানান, ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। দিনের পর রাত হওয়ার আর সুযোগ নাই, ওইটা আর সে ফিরে আসবে বলে মনে করি না। অন্তত যতদিন আমরা আছি, আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই। এখানে কমিশনের মানি 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না। সুষ্ঠু নির্বাচন, মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রেস ক্লাবে ডিক্যাব টক এ কথা বলেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, চলমান সংস্কার কার্যক্রমের সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। নির্বাচন কখন হবে সেটি বাংলাদেশের ব্যাপার, এটা নিয়ে কোনো পক্ষের ওপর চাপ নেই বলেও জানান তিনি। মাইকেল মিলার জানান, ইউরোপের যেসব দেশের ভিসা তৃতীয় দেশ থেকে নিতে হয় সেটি সমাধানের চেষ্টা চলছে। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরানো বিচারিক প্রক্রিয়া বলে মনে করেন মিলার। তার মতে, টাকা ফেরাতে কয়েক বছর সময় লাগতে পারে। Try to identify where the European Union can be most helpful in supporting the conduct of the elections in line with international standards. So that's where we are. We absolutely want the elections, when they are held, to be ones that we can look at and say, this is free and fair, the result is entirely credible. 4 মাসের চিকিৎসা শেষে আগামীকাল সকাল 10:30টায় দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে স্থানীয় সময় আজ রাত 9টায় লন্ডন ছাড়বেন তিনি। খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। তবে যানজট সহ সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সে নির্দেশনাও দিয়েছে দলটি। অনেক ত্যাগ আর অপেক্ষা শেষে চিকিৎসার জন্য চলতি বছরের 7 জানুয়ারি যুক্তরাজ্যে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতির মামলায় আওয়ামী লীগ সরকার তাকে কারাগারে পাঠায়। 2 বছর নাজিমউদ্দিন রোডের নির্জন কারাগারে থাকা অবস্থায় নানা জটিল রোগ বাসা বাঁধে তার শরীরে। এরপর করোনাকালীন সময় শর্ত সাপেক্ষে বাসায় থাকতে দেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। তৎকালীন সরকারের কাছে বারবার আবেদন করেও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। গণঅভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে মামলা থেকে অব্যাহতি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। দীর্ঘদিন পর কাছে পান বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের সদস্যদের। যুক্তরাজ্যে গিয়েই ভর্তি হন লন্ডন ক্লিনিকে। 17 দিন সেখানে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন। সেখানেও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে ছিলেন বিএনপি চেয়ারপারসন। লন্ডনে যাওয়ার মতো ফেরার পথেও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে খালেদা জিয়ার জন্য। সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় ঢাকার পথে রওনা দিবেন তিনি। মধ্যরাতে কাতারের ট্রানজিট নিয়ে মঙ্গলবার সকাল 10:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। 2 পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানে ভাড়া বাসায় ফিরোজে আসবেন তিনি। রাস্তার একপাশে দাঁড়িয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিমানবন্দর, খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি নেতা কর্মীরা মুখিয়ে আছে যে কখন তারা বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাসিত যে আনন্দ, যে উদ্দীপনা বা যে উৎসাহ কাজ করছে সেটি বাঁধ ভাঙা, সেটিকে আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নাই। দলের চেয়ারপারসনের আগমন ঘিরে যানজট ও ভোগান্তি যেন না হয় সেজন্য নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে বিএনপি। রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। মাওলানা রইসউদ্দিনের মৃত্যুর ঘটনার যথাযথ তদন্ত দাবিতে চট্টগ্রামে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আহলে সুন্নাত ওয়াল জামাত।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, এখন সেখানে কি হচ্ছে, সার্বিক পরিস্থিতি একটু জানতে চাই আপনার কাছে। সোহার, এই 2 মিনিট আগেই কিন্তু আসলে মুরাদপুরের যে রেলভিট রয়েছে সেখানে কিন্তু আবারও সড়ক অবরোধ করেছিল টায়ার জ্বালিয়ে। পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে দেখছেন উত্তেজনা আসলে তৈরি হচ্ছে মূলত সুন্নিয়া মাদ্রাসা এই জায়গাটিতে খুব কাছে হওয়ায় সেখান থেকে কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা কিন্তু চেষ্টা করছেন আবারও সড়ক অবরোধ করার জন্য। আপনি জানেন যে এর আগেও কিন্তু এক দফা পুলিশের সাথে সংঘর্ষে তারা জড়িয়েছেন এবং ফলে আবারও কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা এখানে এসে তারা সড়ক অবরোধের চেষ্টা করছিলেন টায়ার জ্বালিয়ে। পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন এবং সেই সাথে এখানে আমরা দেখছি সাধারণ মানুষও আসলে পুলিশকে সহায়তা করছেন এবং সবাই বলছেন যে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে আসলে হয়রানির প্রতিবাদী তারা আসলে করছেন। সেই সাথে পুলিশ আপনি দেখছেন যে সুন্নিয়া মাদ্রাসার দিকেই তারা আসলে এগোনোর চেষ্টা করছেন, যেই দিকগুলোতে আসলে শিক্ষার্থীরা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা কর্মী সদস্যরা যারা রয়েছেন বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা সকাল থেকে আসলে দেখছিলাম মাওলানা রইসউদ্দিনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আসলে বিচারের দাবিতে জামাত একটি সংগঠনের আসলে যেটি বলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আসলে একটি সড়ক অবরোধের কর্মসূচি ছিল। সকাল থেকে তারা কিন্তু মুরাদপুর এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করছিলেন, যদিও বা পুলিশ পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিতে চাইলে কিন্তু আসলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা সেটি ঘটে। এই মুহূর্তে আসলে আবারও যেই সংঘর্ষের ঘটনাটি আসলে ঘটার চেষ্টা করেছিল পুলিশকে লক্ষ্য করে, কিন্তু আমরা দেখছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুড়েছিল। পরবর্তীতে পুলিশও কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সুনিয়া মাদ্রাসার দিকে আগাচ্ছেন। আমরা আসলে পরবর্তীতে হয়তো সোয়ার আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো সর্বশেষ পরিস্থিতি কি। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 2013 সালের 5 মে মতিঝিলে হেফাজতের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর অপারেশনে ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা এখনো নির্ণয় করতে পারেনি সংগঠনটি। তবে প্রাথমিক খসড়া তালিকায় 93 জন নিহতের কথা বলা হয়েছে। যাচাই বাছাই শেষে এই সংখ্যা বাড়তে পারে। আর নিহত 61 জনের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে হেফাজতে। সেটার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রসিকিউটর। রিয়াজ রায়হানের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসলাম অবমাননাকারীদের শাস্তি ও নারীনীতির বিরোধিতা করে 13 দফা দাবিতে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ। দিনভর চলা সমাবেশে বিকেলের দিকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির নেতারা। দিনভর দফায় দফায় চলে নানামুখী সংঘর্ষ। সন্ধ্যা গড়িয়ে রাত নামলে পরিস্থিতি পাল্টে যায়। মতিঝিল, পল্টন, বাইতুল মোকাররম সহ বিভিন্ন স্থানে জ্বলতে থাকে আগুন। হেফাজতে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে মধ্যরাতে অপারেশনের প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। রাত 3টার দিকে একদিক খোলা রেখে 3 দিক থেকে চালানো হয় অপারেশন। ঘণ্টা 2-এর মধ্যে পুরো এলাকা ফাঁকা হয়ে যায়। শাপলা চত্বরের ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়েছে দেশ বিদেশে। এই ঘটনায় কোনো মামলা দায়ের করতে পারেনি হেফাজত। উল্টো সংগঠনটির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত 83টি মামলা দায়ের করা হয় বিভিন্ন থানায়। বিতর্ক হয়েছে নিহতের সংখ্যা নিয়েও। এক যুগ পর পাল্টেছে পরিস্থিতি। আর এরই মধ্যে ওই ঘটনায় নিহত 93 জনের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এত বছরেও নিহতের পূর্ণাঙ্গ সংখ্যা নির্ণয় করতে না পারার কারণ জানালেন হেফাজত নেতারা। বেশ কিছু লাশ এরকম লাওয়ারিশ হিসেবে দাফন করা, তারপরে অনেক শহীদ পরিবারের চাপের মুখে তারা তাদের সদস্যদের শাহাদাতের বিষয়টিকে চেপে যাওয়া। আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ তার একটা আমাদের কাছে মানে সম্পূর্ণ ভেরিফাইড যেই শহীদদের তথ্যগুলো আমরা ভেরিফাই করে এই পর্যন্ত চূড়ান্ত করেছি, সেটা আমরা আশা করছি মে মাসের মধ্যে আমরা জাতির সামনে সেটাকে উপস্থাপন করতে সক্ষম হব। শাপলার ঘটনার পর 61 জন নিহতের একটি তালিকার কথা জানায় মানবাধিকার সংগঠন অধিকার। এরপরেই খড়গ নেমে আসে সংগঠনটির উপর। তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করে কারাদণ্ড দেওয়া হয় অধিকারের সম্পাদক ও বর্তমান উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন এলানকে। নিহতের তালিকা করতে গিয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হয় অধিকারের তদন্ত দল। পরিচালক জানান, তৎকালীন সরকারের পক্ষ থেকে নানামুখী চাপ ছিল নিত্যদিন। আমাদের তথ্য অনুসন্ধান
দল যখন বিভিন্ন জায়গায় যায় তখন জানতে পারে যে স্থানীয় তৎকালীন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা এই ভুক্তভোগী পরিবারদের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন চালাচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং এই ঘটনা প্রকাশিত হলে তাদের উপর আরও নির্যাতনের খড়গ নেমে আসবে। ইভেন প্রশাসন, সিভিল এবং পুলিশ প্রশাসনও এইভাবে হুমকি ধমকি দিচ্ছিলেন ভুক্তভোগী পরিবার। রাজনৈতিক পট পরিবর্তনের পর শাপলার ঘটনাকে গণহত্যা উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি অভিযোগ জমা দিয়েছে হেফাজত, যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ, জিয়াউল আহসান সহ অর্ধশত ব্যক্তিকে আসামি করা হয়। অভিযোগের দ্রুত নিষ্পত্তি করে দায়ীদের শাস্তি চান হেফাজত নেতারা, আর তদন্ত কাজের অগ্রগতি আছে বলে জানালেন প্রসিকিউটর। এই 2টি অভিযোগ একসাথে করে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এখন তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি পিটিশন ফাইল করি, যে পিটিশনের উপরে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন মামলায় গ্রেফতার ছিল বলে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে, আর যারা এখনও পলাতক আছে তাদেরকে পুলিশ এখনও পর্যন্ত এই মামলায় গ্রেফতার করতে পারেনি। যে শাপলা হত্যাকাণ্ড 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে যে হেফাজতের নেতাকর্মীদের যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডগুলো সহ ফ্যাসিবাদী আমলে যতগুলো গণহত্যা এবং ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের যথাদ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করার মাধ্যমে অপরাধীদের শাস্তির সম্মুখীন করা এবং তাদের বিচার কার্যকর করা। শাপলা চত্বরের ঘটনায় আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়, যা মতিঝিল থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত আটক হয়েছেন অর্ধ শতাধিক। গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম জানান, রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনাস্থলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। গাজীপুরের সালনার কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি অনুষ্ঠান শেষে গতরাতে ঢাকায় ফিরছিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। চান্দনা চৌরাস্তায় পৌঁছালে জ্যামে আটকে থাকা অবস্থায় 4 থেকে 5টি মোটরসাইকেল যোগে হামলা করা হয় তার গাড়িতে। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়, আহত হন হাসনাত। পরে পুলিশ প্রহরায় তাকে ঢাকায় নিয়ে আসা হয়। হামলার প্রতিবাদে রাতে কয়েকটি জেলায় বিক্ষোভ করে এনসিপি সহ বিভিন্ন সংগঠন। চট্টগ্রামে মুরাদপুরে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। গাজীপুরে মাওলানা রইস উদ্দিনকে মারধর ও কারাগারে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল আহলে সুন্নাত ওয়াল জামাত। সকাল 10টার দিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় আন্দোলন করা কয়েকজনকে আটক করা হয়। এর ঘণ্টাখানেক আগে নগরীর মুরাদপুরে সড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে বহুদ্দারহাট থেকে জিইসি মুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। গত 27 এপ্রিল শিশু বলাৎকারের অভিযোগে গাজীপুরের পুবাইলে তাকে পিটুনি দেয় স্থানীয়রা। পরে পুবাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরদিন কারাগারে মারা যান মাওলানা রইস। 26 তারিখ সমাবেশের পরে উনি যখন বাড়িতে ফিরবেন রেস্ট করার জন্য, ওই সেই মুহূর্তে তারা পরিকল্পিতভাবে ওনাকে পিটিয়েছে, তারপরে ওনাকে অপমান করেছে, জুতার মালা পরিয়েছে। রইস হত্যার বিচার করতে হবে। ইতিপূর্বে আমাদের অনেক আকাবির আহলে সুন্নতকে এভাবে অন্যায়ভাবে শহীদ করা হয়েছিল। শহীদ হালিমকে, শহীদ লিয়াকতকে, শহীদ নুরুল ইসলাম ফারুকীকে আমরা কোনো বিচার পাই নাই। চট্টগ্রামে আইনজীবী আরিফ হত্যা মামলার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার দেখানো হয়েছে। সকালে শুনানি শেষে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ। শুনানির সময় অনলাইনে যুক্ত করা হয় চিন্ময় কৃষ্ণকে।
এর আগে রোববার আলিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। গেল বছরের ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেন। আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করেন। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি আলাদা মামলা হয়। তারিখে যে এই ঘটনা নারকীয় তাণ্ডব কোর্ট বিল্ডিং এ হয়েছে তার মেইন ইন্ধনদাতা পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই ইসকন নেতা চিন্ময়। আলিফ হত্যা মামলায় দীর্ঘদিন পরে তদন্তের পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর জন্য আজকে আবেদন নিয়ে আসছে। ওই আবেদন শুনানি হয়েছে। আমরা আবেদন মতে গ্রেপ্তার দেখাই আর ঘটনার সহিত জড়িত আছে মর্মে ওনাকে সন্দেহ করেছে, সেই জন্য ওনাকে হত্যা মামলা গ্রেপ্তার দেখানো হয়েছে। লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো একাডেমি কার্যক্রম থেকে বিরত হয়ে রয়েছেন কুয়েটের শিক্ষকরা। ক্যাম্পাসের বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ। শ্রেণীকক্ষ ল্যাবে নেই শিক্ষক শিক্ষার্থী। এদিকে সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ডক্টর হযরত আলী। এই সভা শেষে শিক্ষক সমিতির সাথে সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। এর আগে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষ হয়। এ ঘটনায় জেরে 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়। খাদ্য সংকট হলেই আমদানি করে বাণিজ্য মন্ত্রণালয়। তবে পণ্য উৎপাদনে জোর না দিয়ে আমদানি করলে কৃষক ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। সকালে রাজধানীর একটি হোটেলে কৃষি, খাদ্য, নিরাপত্তা ও প্রাণ প্রকৃতি সম্মেলনে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মাছ ও ফসল দূষিত হচ্ছে, তাই কীটনাশক ব্যবহারে নীতি গ্রহণ করতে হবে। ফরিদ আক্তার বলেন, উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে আধুনিক কৃষির নামে মাটি ও পানির উর্বরতা ধ্বংস করা হচ্ছে। অতি মুনাফাকে প্রাধান্য না দিয়ে প্রাণ প্রকৃতি রক্ষা করে কৃষিকাজ চালাতে বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতি আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। দেশে এখন ধান উৎপাদন কম হয়েছে, আমি ভিয়েতনাম থেকে আমদানি করে ফেলবো, ভারত থেকে আমদানি করব, পেঁয়াজ আমদানি করে ফেলবো। অথচ পেঁয়াজ আমার বাংলাদেশে আমাদের কৃষকের উৎপাদন করা যায় এবং সেটার চেষ্টা না করে আমরা বাজারকে স্থিতিশীল রাখতে গিয়ে যে আমদানি চট করে ফেলি, সেটা হয়তো নিরাপত্তা দেয় কিন্তু কৃষকের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়। সংকটে থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে একীভূত করে দুটিতে নামিয়ে আনতে চায় বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক পরিচালনায় করা হচ্ছে আলাদা নীতিমালাও। কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। বলছেন, জোর করে একীভূত করা ঠিক নয়, এতে ভালো ফল মিলবে না। গত ১.৫ দশকে ব্যাপক অনিয়ম হয়েছে ব্যাংকিং খাতে। সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয়েছে শরিয়া ভিত্তিক ব্যাংক, যে কারণে এসব ব্যাংকের খেলাপি ঋণও বেড়েছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শরিয়া ভিত্তিতে পরিচালিত ব্যাংকের সংখ্যা 10টি। এসব ব্যাংকের সম্মিলিত খেলাপি ঋণের পরিমাণ ১,০৩,০০০ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 23% বেশি। সংকটে থাকা এসব ব্যাংকের পর্ষদ ভেঙেও সুফল মেলেনি খুব একটা। টাকা ছাপিয়ে দেওয়ার পরও গ্রাহকের আস্থা ফেরেনি। সমাধান হিসেবে একীভূত করে দুটিতে নামিয়ে আনার কথা জানিয়েছেন গভর্নর। এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও সুফল নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। মার্জিনের ফেভারে আমি, কিন্তু জোর করা করানো। একটা ব্যাংকের ব্যালেন্স শিট আর একটা ব্যাংকের সাথে মার্চ করবে, তা আপনার অ্যাক্টিভিটিস ওই ব্যাংকের অ্যাক্টিভিটি দুটা অ্যামালগেমেট করবে। সুতরাং এগুলো জোর করা করানো ঠিক নয়। আশা করি সাকসেসফুল হোক, তাই না? কিন্তু এটা আলটিমেটলি পারবে কিনা সন্দেহ আছে। ফরেনসিক অডিট এখনো শেষ হয় না, ড্যামেজ নিরূপণ হয় না, ভ্যালুয়েশনটা হয় না, ব্রিজ ব্যাংকের আওতায় ওনাদেরকে ফেলবেন কিনা, এই ধাপগুলো বাকি আছে। দুটো বড় ব্যাংক হলে দেশের ক্ষতির কিছু নাই, এটা আমরা সাপোর্ট করি। বাট দুটো নেগেটিভ যোগ করলে এটা বড় নেগেটিভ হবে। সমাধানটা হচ্ছে শেখা।
বিশ্লেষকরা বলছেন, সংকটে থাকা শরিয়া ভিত্তিক ব্যাংকের বেশ কয়েকটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা কঠিন। এসব ব্যাংক একীভূত করে খাতভিত্তিক বিশেষায়িত ব্যাংকে রূপান্তর করা যেতে পারে বলে মনে করেন তারা। প্রফেশনাল বেসিসে যেমন বিজিএমই টাইপের, টেক্সটাইল টাইপের জন্য একটা ব্যাংকে দায়িত্ব দেওয়া যেতে পারে, আমাদের এসএমইর জন্য একটা ভিন্ন ব্যাংকও করা যেতে পারে বা যে কোনো ব্যবস্থা করা যেতে পারে। এই ধরনের স্পেসিফিক দায়িত্ব দিয়ে, যেমন কৃষি ব্যাংক একটা পারপাসে হয়েছে, চিন্তা করলে সামগ্রিকভাবে আমি মনে করি এটা ইট ইজ নট দ্যাট ব্যাড। যে স্পেশালাইজ টাইপ অফ ব্যাংকিংয়ের অভিজ্ঞতা আমাদের ভালো না বাংলাদেশে, এবং ব্যাংকিং আপনি শুধুমাত্র একটা দুইটা অ্যাক্টিভিটি করে ভায়াবল হবেন না, এরকম কথাবার্তা আমরা আগেও শুনেছি। ব্র্যাক ব্যাংকও শুরু করছিলে এসএমই করবে, তাই না? বেসিক ব্যাংকও শুরু করছিলে এসএমই করবে, হয় না এগুলা। শুধু পার্টিকুলার একটা দুইটা অ্যাক্টিভিটি করে ব্যাংক ভায়াবল হয় না। বাংলাদেশ ব্যাংক বলছে, সংকট সমাধানে টাস্কফোর্স গঠন করা হয়েছে, তৈরি করা হচ্ছে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট। সেখানেই একীভূতকরণের বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা থাকবে। কিছু ব্যাংক হয়তো বা মার্চ করে যাবে, কিছু ব্যাংক অ্যাকুইজিশন হবে, আসলে কি হবে বা হলে সেটা কোন প্রক্রিয়ায় হবে তার বিস্তারিত এই ব্যাংক রেজুলেশন অ্যাক্টে থাকবে। মার্জার করা যতটা জটিল, তার চেয়ে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা নীতিমালা তৈরি করা আরও বেশি কঠিনতর কাজ। সেই কঠিনতর কাজটা যখন হয়ে যাবে, পরবর্তী ধাপটা আমার কাছে মনে হয় যে অনেক সহজ হয়ে যাবে। তবে ব্যাংক একীভূতকরণের বিষয়ে টাস্কফোর্সের প্রতিবেদন পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে প্রভাবশালীদের কাছে জিম্মি থাকতে হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে কথা বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হলে আয়ও করতে হবে, যার জন্য টেকসই ব্যবসা মডেল দরকার। যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান তিনি। বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন নবম স্কেলের সমপরিমাণ হতে হবে। আওয়ামী লীগ আমলে করা রাজনৈতিক ও হয়রানিমূলক মামলাগুলো নির্বাহী আদেশে বাতিলের দাবি জানান জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। অন্য সাংবাদিক ব্যক্তিত্বরা বলেন, কালো টাকার মালিকদের গণমাধ্যমে আসা বন্ধ না হলে সহসা মুক্তি নেই। নিজেদেরকে স্বাবলম্বীভাবে চলার মতন আয় রোজগার করতে হবে, সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার। সে কারণে আমরা বিভিন্ন নীতি সহায়তার কথা বলেছি, প্রস্তাব দিয়েছি, করের বোঝা লাঘব করার কথা বলেছি, যাতে গণমাধ্যম প্রতিষ্ঠানকে কারো করুণার উপরে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, সরকারের করুণার উপরে নির্ভরশীল হতে না হয়। বিএনপি মিডিয়া লিস্টকে আমি বলছি সক্রিয় করুন, চালু করুন। যেসব সৎ ব্যক্তির অধীনে যেসব পত্রিকা চালিত হচ্ছে, যেগুলো সত্যি পত্রিকা, ওয়ান ম্যান পত্রিকা নয়, সেই সব পত্রিকাগুলোকে, এবং যারা জুলাই আগস্ট বিপ্লবের সময় ভালো ভূমিকা পালন করেছেন তাদেরকে আপনারা সাহায্য করুন। রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত সেমিনারে কথা বলছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এটাকে সবসময় জাগরুক রাখা আমাদের স্মৃতিতে, এই জন্য আমাদের এই আয়োজন। আমরা আমাদের মন্ত্রণালয়ে আরও কাজ করতেছি। আমরা জুলাই আগস্ট অভ্যুত্থান নিয়ে ফিল্মের দিকে আরও ফিল্মের কাজ করতেছি, শর্ট ফিল্ম ডকুমেন্টারির কাজ করতেছি। তো মূলত ফ্যাসিজম প্রত্যেকটা মানুষের জীবনে, যেটা আমাদের সম্পাদক মাহমুদুর রহমান উনি বলেছেন, বা যেটা সবার জীবনের বাস্তবতার ভিতর দিয়ে একটা তার নিজস্ব এবং তার ফ্যামিলির একটা মেমোরি আছে। আর একটা হচ্ছে আমাদের জনগোষ্ঠী আকারে বাংলাদেশের জনগণের একটা কালেকটিভ মেমোরি। এই ব্যক্তিগত এবং কালেকটিভ সামষ্টিক এই যে স্মৃতি, এটা যদি আমরা জারিরা না রাখি, অথবা আমরা যদি নিজেদের আলোচনার ভিতরে না রাখি, তাহলে একদিন দেখা যাবে যে এই যে কালো অধ্যায়ের কথা আমরা সবাই বলতেছি, এটা আমাদের কাছে অনেক নর্মাল মনে হবে, এবং এটাকে অনেকগুলো, যেটা উনি বললেন মাহমুদুর রহমান, যে শেখ মুজিবুর রহমানের 72 থেকে 75 আর শেখ হাসিনার 2009 থেকে 2024, এই দুইটা শাসনামলকে বাংলাদেশের অন্য কোনো শাসনামলের সাথে আসলে তুলনা করাটা খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা অসমীচীন। কারণ হচ্ছে ওই শাসনামলের সাথে পার্থক্য হচ্ছে অন্য শাসনামলের, যে অন্য শাসনামলে ফ্যাসিজম যেই অর্থে বলি আমরা, এরশাদকে বলি স্বৈরাচার, কিন্তু হাসিনাকে ফ্যাসিস্ট এই জন্যই বলি, এরশাদের
জনভিত্তি ছিল না, মানে জনগণ ছিল না, যে জনগণ হচ্ছে পাড়া মহল্লায় বিরোধী দলের উপরে আদর্শিক জায়গা থেকে হামলা করে, সন্ত্রাস করে, গুন্ডামি করে এবং পাড়া মহল্লা থেকে শুরু করে একেবারে। দর্শক, কথা বলছিলেন তথ্য উপদেষ্টা, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শাপলা চত্বরের গণহত্যার পাশাপাশি সকল গণহত্যার বিচার দাবি করেছে ইসলামী ছাত্র শিবির। দুপুরে মতিঝিল শাপলা চত্বরে 5 মে গণহত্যার প্রতিবাদে আয়োজিত মানব প্রাচীর থেকে এই দাবি জানান শিবির সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, জুলাই আগস্টে শহীদ পরিবারগুলো এখনও বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। উল্টো আওয়ামী ফ্যাসিস্টরা শহীদ পরিবারগুলোকে হুমকি ধমকি দিচ্ছে। শিবির সভাপতির অভিযোগ, স্বৈরাচারের বিচার দৃশ্যমান হচ্ছে না, উল্টো কেউ কেউ ফ্যাসিস্টদের পুনর্বাসনের চেষ্টা করছেন। যারা এই চেষ্টা করছেন তাদের পরিণতিও হাসিনার মতো হবে বলে হুঁশিয়ার করেন শিবির সভাপতি। যারা প্রশাসনে আছেন, আপনারা অবশ্যই এই গণহত্যার সুষ্ঠু বিচার আপনাদেরকে করতে হবে। আপনারা মনে রাখবেন, আপনারা সাধারণ কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেননি, আপনারা কোনো আইনি প্রক্রিয়া মেনটেন করে ক্ষমতায় বসেননি। তাই গণহত্যার বিচারের জন্য আমাদেরকে কোনো আইনি প্রক্রিয়া, কোনো হাইকোর্ট দেখানোর রাজনীতি করবেন না। আপনারা অতি দ্রুত এই গণহত্যার কার্যকর এবং দৃশ্যমান বিচার ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। ব্রাজিলে পপ শিল্পী লেডি গাগার কনসার্টে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল একটি গোষ্ঠী। অনুষ্ঠানস্থলে বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল নবজাতককে বলি দেওয়ার দুরভিসন্ধি। তবে সে অপচেষ্টা ঠেকিয়ে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটক করা হয়েছে অভিযুক্ত গোষ্ঠীর দল নেতাকে। ওই নেতার মতে লেডি গাগা শয়তানের পূজারী। নির্বিঘ্নে কনসার্ট হওয়ার পরদিন জানা যায় এই নাশকতার চেষ্টার খবর। দীর্ঘ 12 বছর পর ব্রাজিলের জনপ্রিয় পপ তারকা লেডি গাগার কনসার্টকে ঘিরে 1 মাস ধরে চলছিল ব্যাপক প্রস্তুতি। গেল শনিবার দেশটির জনপ্রিয় সমুদ্র সৈকত কোপাকাবানায় বিশাল জনস্রোতের সামনে নেচে গেয়ে মঞ্চ মাতান 39 বছর বয়সী এই গায়িকা অভিনেত্রী। অতীতের সব রেকর্ড ভেঙে 21 লাখ দর্শক মাতোয়ারা হয় গাগা ঝড়ে। তবে অল্পের জন্য বড় ধরনের হামলা থেকে রেহাই পেয়েছে গোটা আয়োজন। গোপন তথ্যের ভিত্তিতে কনসার্টে বোমা বিস্ফোরণ পরিকল্পনার খবর পায় পুলিশ। অপারেশন ফেক মনস্টার নামে শুরু হয় রুদ্ধশ্বাস এক অভিযান। ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে নজর রাখছিল পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। সোমবার থেকে আমরা গোপন সূত্রে খবর পেতে শুরু করি যে কনসার্টে হাতবোমা ও মোলোটভ ককটেল বিস্ফোরণের পায়তারা করছে একটি গোষ্ঠী। নাশকতার পরিকল্পনা করা সেই গোষ্ঠীকে শনাক্তে সক্ষম হয় রিও ডি জেনেরিও পুলিশ, যারা মূলত কিশোর কিশোরীদের মাঝে বিদ্বেষ ছড়িয়ে আত্মঘাতী বিভিন্ন কর্মকাণ্ডে প্ররোচিত করে। অবৈধ অস্ত্রও রয়েছে তাদের। নাম প্রকাশ না করা সেই গোষ্ঠীর দলনেতাকে আটক করে পুলিশ। তাদের দাবি, লেডি গাগা শয়তানের পূজারী। কনসার্টে নবজাতক হত্যা করে সেই গোষ্ঠীটি নিজেদের একটি রীতি পালন করতে চেয়েছিল। কনসার্ট শেষ হওয়ার পরদিন ভয়াবহ এই পরিকল্পনার কথা জানতে পারেন লেডি গাগা ও তার টিম। নিরাপত্তার স্বার্থে তথ্যটি গোপন করা হয়েছিল বলে জানায় পুলিশ। গেল মার্চে মুক্তি পাওয়া গাগার নতুন অ্যালবাম মেহামে প্রচারণায় ব্রাজিলে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই পপ তারকা। তাসরিয়ান সুলফান, যমুনা নিউজ।